আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। 2025 সালের শেষের দিকে যদি নির্বাচন হয়, জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে? প্রথমে জামাতের দুর্বলতাগুলো নিয়ে একটু আলোচনা করি। জামাতের দুর্বলতাগুলোর মধ্যে সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে আত্মবিশ্বাস। মানে জামাত ক্ষমতায় যেতে পারবে এই আত্মবিশ্বাসটা রেখে জামাত কখনো নির্বাচন করতে পারেনি। যেমন আপনারা যদি জামাতের রাজনীতির প্রেক্ষাপটগুলো যদি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন যে জামাত নির্দিষ্ট কিছু আসনকে তারা প্রাধান্য দিয়ে থাকে, যে আমরা এই আসনগুলোতে জিততে পারবো, তাই তারা সেই আসনগুলো নিয়ে আসলে কাজ করে, আর বাকি আসনগুলোকে তারা আসলে প্রাধান্য দেয় না। মানে যেসব আসনগুলোতে তারা একটু দুর্বল থাকে, সেই সব আসনগুলোকে তারা প্রাধান্য দেয় না। মানে আপনি যদি কোনো কাজ করতে যান এবং কোনো কাজ করতে গিয়ে যদি আপনি মনে করেন আমি এটা পারবো না, তাহলে আপনি সেই কাজে কখনো সফল হতে পারবেন না। যদি আপনি এরকম একটা প্রত্যয় নিয়ে কাজ করেন, আমাকে পারতেই হবে, তখন আপনি সেটাতে সাফল্য অর্জন করতে পারবেন। কিন্তু জামাত আসলে এই নির্বাচনে জিততে পারবে এবং কি তারা সরকার গঠন করতে পারবে, এই জায়গায় তাদের আত্মবিশ্বাসটা অনেক কম। আর এই দুর্বলতার কারণে আপনারা দেখবেন যে জামাত নির্দিষ্ট কিছু আসনকে তারা বাছাই করে এবং কি তারা সেই আসনগুলোতে জিতবে এরকম প্রত্যয় নিয়ে কাজ করে, বাকি আসনগুলো নিয়ে আসলে তাদের আসলে মাথা ব্যথা থাকে না। এটা জামাতের জন্য সবচাইতে বড় দুর্বলতা। জামাতের এই দুর্বলতাটার কারণে জামাত এখন পর্যন্ত ক্ষমতার স্বাদ পায়নি। জামাতের দুর্বলতাগুলোর মধ্যে আমি দ্বিতীয় নম্বরে রাখবো যে ইসলামিক দলগুলোর মধ্যে অনৈক্য, এমনকি আলেমদের মধ্যে আসলে যে অনৈক্য, এমনকি সামান্য কিছু মাসালা মাসাইল নিয়ে তাদের মধ্যে আসলে আকীদার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে তারা প্রকট আকারে আসলে ধারণ করে। এমনকি একজন আরেকজনকে কাফের হিসেবেও ফতোয়া দেয়। মানে ইসলামের ছোটোখাটো জিনিসগুলোকে নিয়ে তারা এটাকে এমনভাবে ফেতনা ছড়ায়, এমনকি একে অন্যের বিরুদ্ধে তারা এমনভাবে ফতোয়া দেয় যে একে অন্যকে কাফের হিসেবে উল্লেখ করতে তাদের বুক কাঁপে না। আর এই ইসলামিক দলগুলো বা এই আলেমদের মতানৈক্যের কারণে আসলে এই ইসলামিক দলগুলো আসলে ক্ষমতার স্বাদ পায়নি। এমনকি জনগণও কিন্তু এই আলেমদের উপরে বা ইসলামিক দলগুলোর উপর বিভ্রান্ত। আর এটা হচ্ছে জামাতের দ্বিতীয় বড় দুর্বলতা। এরপর আমি তৃতীয় নম্বরে রাখবো আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এই দুইটা দলের প্রত্যেকটা শ্রেণীর বা প্রত্যেকটা স্তরে তাদের কিন্তু কমিটি রয়েছে। আবার জামাতেরও কিন্তু প্রত্যেকটা স্তরে এবং প্রত্যেকটা জায়গায় কমিটি রয়েছে। কিন্তু জামাত এবং এই আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আওয়ামী লীগের যেসব কমিটিরা রয়েছে বা বিএনপির যেসব কমিটিরা রয়েছে, এইসব কমিটিগুলো আসলে সাধারণ মানুষের সাথে তাদের একটা সম্পর্ক তারা সব সময় রাখে। যেমন সমাজে বিচার আচার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা ভূমিকা রাখে। এছাড়াও আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, এইসব দলগুলোর আসলে প্রত্যেকটা এলাকায় তাদের মেম্বার রয়েছে, চেয়ারম্যান রয়েছে, উপজেলা চেয়ারম্যান রয়েছে, বা এইসব লোকগুলো পাস করুক বা ফেল করুক এরকম প্রার্থী কিন্তু তাদের রয়েছে, বা একাধিক প্রার্থীও রয়েছে এক এক মহল্লায় বা এক এক ইউনিয়নে বা এক একটা থানায়। এই যে আওয়ামী লীগ বিএনপির যেসব সম্ভাব্য যেসব প্রার্থীগুলো থাকে, এই প্রত্যেকটা প্রার্থী কিন্তু নির্বাচনের সময় জান প্রাণ দিয়ে তারা আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের এমপিকে জিতানোর জন্য প্রাণপণ খাটাখাটনি করে। কারণ এই লোকগুলো আমি আগেই বলেছি যে তাদের সাথে সাধারণ মানুষের একটা সম্পর্ক থাকে বিচার আচার বলেন অন্যান্য কাজগুলোতে। কিন্তু জামাত এখন পর্যন্ত আসলে তাদের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। মানে সম্ভাব্য প্রার্থী আসলে তাদের কারা, এটা কিন্তু 300 আসনে এমপি প্রার্থীগুলো চূড়ান্ত করতে পারেনি। এখন জামাত যদি আসলে পাস করুক অথবা ফেল করুক, তারা যদি তাদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে যদি তাদের এই সম্ভাব্য প্রার্থীগুলো যদি তারা নির্ণয় করে রাখতে, এবং এই যেসব প্রার্থীগুলো হবে বা যাদেরকে নির্ধারণ করা হবে তাদেরকে সাংগঠনিক কাজে কম ব্যবহার করে তাদেরকে এই সাধারণ মানুষের সাথে যদি সম্পর্ক উন্নয়নে বা সম্পর্ক রাখার ক্ষেত্রে যদি তাদেরকে বেশি সময় দেওয়ার সুযোগ করে দিত। এমনকি এই যে জামাত যেসব এই সামাজিক উন্নয়নমূলক যেসব কাজগুলো করে, এই প্রত্যেকটা কাজ স্থানীয় যেসব কর্মীরা রয়েছে
এইসব কর্মীদের মাধ্যমে যদি করায়, তাহলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে বা প্রত্যেকটা মহল্লায় জামাতের কিন্তু ছোটোখাটো নেতা তৈরি হবে এবং তাদের একটা এলাকাভিত্তিক জনপ্রিয়তা তৈরি হবে। এমনকি এটা নির্বাচনের সময় তারা যখন আসলে কাজ করবে তখন এটা সবচেয়ে বেশি কাজে দেবে। অতএব এই জায়গায় আওয়ামী লীগ বিএনপির তুলনায় জামাত কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে এবং এই দুর্বলতাটাকে আমি জামাতের মানে 3য় নম্বর দুর্বলতা হিসেবে মনে করি। জামাতের চতুর্থ যে দুর্বলতাটা সেটা হচ্ছে, যেহেতু জামাত ইসলামিক দল এবং এই ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করবে, এটা যেহেতু তারা আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে, তাই বিশ্বে যে মোরাল রাষ্ট্রগুলো রয়েছে, এমনকি এই বর্তমান পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করে বা পৃথিবীর রাজনীতিকে যারা নিয়ন্ত্রণ করে, এরা কখনো চাইবে না যে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসুক। তাই তারা নানা রকম ষড়যন্ত্র করবে এই ইসলামিক দলগুলোর বিরুদ্ধে। যেমন বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক সাজাবে, এমনকি এই জঙ্গিদের উৎপাত বাড়ছে, এই জাতীয় নানা রকম ন্যারেটিভ কিন্তু প্রকাশ্যে আনার চেষ্টা করবে। যদি তারা মনে করে যে ইসলামিক দলগুলো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা মনে করলেই তারা এই জাতীয় একটা ন্যারেটিভ কিন্তু উপস্থাপন করবে। অতএব ইসলামিক দলগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে তাদেরকে যাতে কোনো রকম জঙ্গিদের সাথে আসলে মিলাতে না পারে। শুধু ইসলামিক দলগুলো মুখে বললে হবে না যে আমাদের সাথে জঙ্গিদের সম্পর্ক নেই। এই জঙ্গিরা আসলে কারা এবং এই ইসলামের নাম দিয়ে যাতে এরকম জঙ্গিবাদী কোনো কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারে, তাই ইসলামিক দলগুলোকে নিজস্ব চেষ্টায় আসলে এগুলোকে প্রতিহত করার চেষ্টা করতে হবে এবং এদেরকে ধরিয়ে দিতে হবে। এছাড়াও আপনারা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করবেন যে বাংলাদেশের যে পরিস্থিতি বা বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসেও ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ যদি এটা বাস্তবায়ন করতে যায় তাহলে মিশরের ব্রাদারহুডের মতো আসলে 3 মাসের আগেই আসলে পতন হয়ে যাবে। তাই ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করতে হলে প্রথমে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় যেতে হবে, তারপর বাংলাদেশের অর্থনীতিকে আসলে সেই পর্যায়ে পৌঁছাতে হবে যে কোনো বিদেশি শক্তি যাতে বাংলাদেশের অর্থনীতির উপর আসলে প্রভাব ফেলতে না পারে। এমনকি বাংলাদেশের সামরিক খাতকেও আসলে অনেক ডেভেলপ করতে হবে এবং সামরিক প্রযুক্তিতেও বাংলাদেশকে অনেকটাই এগিয়ে যেতে হবে। তারপর বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে মেকানিজমগুলো রয়েছে, এই প্রত্যেকটা মেকানিজমে আসলে এই যারা বসে রয়েছে এদেরকে ইসলামিক শরিয়া আইন কী জিনিস এটা বোঝাতে হবে। এমনকি তারাও ইসলামিক শরিয়া আইনের পক্ষে যতদিন না হবে ততদিন পর্যন্ত ইসলামিক শরিয়া আইন পরিপূর্ণভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অতএব ইসলামিক দলগুলোকে আসলে কৌশলী ভূমিকা অবলম্বন করতে হবে যে তারা এটা জনগণের কাছে অবশ্যই প্রচার করতে হবে যে আমরা ক্ষমতায় গেলে শুধুমাত্র সৎ লোকের শাসন এবং আপনাদের যে অধিকারগুলো রয়েছে এই অধিকারগুলো নিশ্চিত করব। এমনকি এই যে ইসলামিক দলগুলোর বিরুদ্ধে যে সব প্রপাগান্ডাগুলো ছড়ানো হয় যে তারা ক্ষমতায় আসলে নারীদেরকে বের হতে দেবে না, নারীদেরকে কাজ করতে দেবে না, নারীদেরকে এই অনেকগুলো জায়গা থেকে বঞ্চিত করা হবে, এই জিনিসগুলো যে এই অন্যান্য জায়গা থেকে যে অপপ্রচারগুলো হচ্ছে বা এই অনেক নারীরা বা অনেক মানুষ এরকম চিন্তা করছে যে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে প্রত্যেকটা নারীদেরকে বোরকার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, এই জাতীয় যে সব প্রপাগান্ডাগুলো রয়েছে এই প্রপাগান্ডার বিরুদ্ধে অবশ্যই বক্তব্য দিতে হবে। হয়তো দেখা যাচ্ছে যে জামাতের আমির কিন্তু সেরকম বক্তব্য বিবৃতি কিন্তু দিচ্ছে, কিন্তু সেটা খুব স্বল্প পরিসরে। এই জন্য ইসলামিক অন্যান্য যে দলগুলো রয়েছে যেমন চরমনায়ের আমির সহ বা হেফাজতের আমির সহ যে ইসলামিক দলগুলো যে জোট হচ্ছে এই প্রত্যেক নেতারাই কিন্তু এই জাতীয় বক্তব্য বিবৃতি দেওয়ার প্রয়োজন রয়েছে। এমনকি এই ইসলামিক দলগুলোকে আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমনকি এই যে তারা যে কৌশলগুলো অবলম্বন করবে এই কৌশলগুলোর বিপরীতে আবার কিছু মুনাফিক শ্রেণীর যেসব আলেমগুলো রয়েছে এই আলেমরা যাতে আবার প্রপাগান্ডা ছড়াতে না পারে যে তারা বলছে যে তারা ক্ষমতায় গেলে ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এই জাতীয় একটা বয়ান কিন্তু বা এই জাতীয় একটা ন্যারেটিভ কিন্তু এই মুনাফিক শ্রেণীর কিছু আলেম বা অর্ধশিক্ষিত অনেক আলেমরা কিন্তু এই প্রচারণা চালাতে পারে যদি ইসলামিক দলগুলো এই জাতীয় বক্তব্য দেয়। অতএব
এই জাতীয় এই মুনাফিক শ্রেণীর আলেমদের থেকেও অবশ্যই সাবধান থাকতে হবে। তাই ইসলামিক দলগুলোকে আসলে জোটবদ্ধ হয়ে তারা কৌশলী যতগুলো ভূমিকা পালন করবে সবগুলো যাতে একে অন্যের সাথে শেয়ার করে, তারপর তারা যাতে সেই বক্তব্যগুলো দেয়, সেই পরিস্থিতি কিন্তু তৈরি করতে হবে। এছাড়াও ইসলামিক দলগুলোর আরো অনেকগুলো দুর্বলতা রয়েছে, এমনকি ইসলামিক দলগুলোর জন্য অনেকগুলো সুযোগও রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটাই লম্বা হয়ে গেছে। তাই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।